हेलो बंधुरा वेलकम टू माय चैनल लासा स्टाडी এবং আমরা আগের যে ভিডিওতে টোটালি ডিসকাস করেছি যে নভেম্বর মাসের শিডিউলটা এবং ডিসেম্বর মাসের যে শিডিউলটা রয়েছে সেটা কিভাবে আমরা কমপ্লিট করব। সো নভেম্বরের মাসের মধ্যে যে শিডিউলটা কমপ্লিট করব সেটা হচ্ছে চারটি মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারস। সেই চ্যাপ্টারটার প্রথম রয়েছে গ্যাসের আচরণ, সেকেন্ড রয়েছে চলতড়িৎ, থার্ড রয়েছে তোমাদের ঠিক আছে আলো বা লাইট, এবং ফিফথ রয়েছে পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ। ওকে, এই যে চারটি চ্যাপ্টার আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এই চারটি চ্যাপ্টার তোমরা যদি কোনো কারণবশত করে থাকো তাহলে তোমাদের 60+% নাম্বার রাখাই রয়েছে। ওকে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের 60% নাম্বার রাখাই রয়েছে। তাহলে নভেম্বর মাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব সেই চ্যাপ্টার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে গ্যাসের আচরণ। ওকে, গ্যাসের আচরণ বা বিহেভিয়ার্স অফ গ্যাসেস। সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আমরা করব চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। আর থার্ড যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে আলো বা লাইট। ওকে, এবং ফোর্থ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। ওকে, সব থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই চারটি যদি তোমরা করে থাকো তাদের তোমাদের 60-65 বা 60-70 নাম্বার 8 এর মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমি আগের যে ভিডিওতে পুরো ডিসকাস করেছি যে কিভাবে শিডিউলটা মেনটেনেন্স হবে। ফার্স্টে আমরা নভেম্বর মাসে এই চারটি চ্যাপ্টার কমপ্লিট করব। নেক্সট যে ডিসেম্বর মাসটি রয়েছে সেই ডিসেম্বরের মধ্যে আমরা বাকি যে চ্যাপ্টার রয়েছে যেমন পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে, রাসায়নিক গণনা, ওকে, তারপরে তাপের ঘটনাসমূহ, পরমাণু নিউক্লিয়াস, এই যে বাকি যে চারটি চ্যাপ্টার সেই চারটি চ্যাপ্টার আমরা কমপ্লিট করব নেক্সট পরের যে ডিসেম্বর মাসের মধ্যে। ওকে, ডিসেম্বর মাসের মধ্যে বাকি চারটে চ্যাপ্টার স্টার্ট করব। সো আজকে যে আমাদের মেন যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের নভেম্বর মাসের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণটাকে বলা হয় বিহেভিয়ার্স অফ গ্যাসেস। ওকে, বিহেভিয়ার অফ গ্যাস। আমি বেঙ্গলি টার্মের সাথে সাথে ইংরেজি টার্মটা লিখিয়ে দেব বা বলে দেব, তোমরা সেটাকে নোট ডাউন করে নেবে। ইন ফিউচার তোমরা যদি কেউ কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে সেই ইংরেজি টার্মটা অনেক ইম্পর্টেন্ট দাঁড়িয়ে থাকে। তাহলে যে আজকের যে চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস। ওকে, এখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে। কত নম্বর থাকবে? এখান থেকে 8 নম্বর। যদি এই চ্যাপ্টারটি তোমরা বুঝে থাকো তাহলে এখান থেকে 8 নম্বর শিওর শর্ট তোমরা পাবেই। এখান থেকে তোমরা 8 নম্বর শিওর শর্ট পাবেই, ঠিক আছে, 8 নম্বর শিওর শর্ট পাবেই। ওকে, তাহলে এই চ্যাপ্টার মধ্যে আমরা কি সব দেখব। তাহলে তোমাদেরকে বলে থাকি যারা যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা লাসা স্টাডি বেঙ্গলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। এবং তোমরা যদি এই ভিডিওটি একটুকুনো যদি হেল্পফুল লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তোমরা অবশ্যই লাইক করে দেবে। আর যদি তোমাদের মধ্যে কোনো কিছু ডাউট থাকে তাহলে আগের যে ফার্স্ট ভিডিওতে আমার যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে বা আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে চ্যানেল নেম সেটাও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারো। আর তোমাদের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে বলতে পারো। তাহলে ফার্স্ট যে চ্যাপ্টারটা স্টার্ট করব দ্যাট উইল বি গ্যাসের আচরণ। ওকে, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। ওকে, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের ফার্স্ট এর ইংরেজি নাম হচ্ছে বিহেভিয়ার অফ গ্যাস। কি নাম হচ্ছে এর? বিহেভিয়ার অফ গ্যাস। ওকে, বিহেভিয়ার অফ গ্যাস। তাহলে এই গ্যাসের চ্যাপ্টারটা জানার আগে আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট যে টার্মোলজি আমাদেরকে জানতে হবে। ফার্স্ট আমাদের জানতে হবে অণু কি, অণু বা অ্যাটম। ওকে, অণু কি। সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অণুর বেগ কি। ওকে, ফার্স্ট আমাদের জানতে হবে অণু কি, আর সেকেন্ড হচ্ছে অণুর বেগ কি, তারপরে জানতে হবে ভর কি, ও নেক্সট হচ্ছে অণুর ভরবেগ, তারপরে আমরা জানবো আয়তন কি,
ঘনত্ব কি, ত্বরণ কি, ক্ষেত্রফল কি, বল কি, তারপরে আমরা যাব চাপ। চাপেরও দুভাগ পড়বো আমরা, একটা হচ্ছে অ্যাটমসফেরিক চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ, এবং হচ্ছে শরীরের মানব দেহে যে বডির যে চাপ থাকে বা ব্লাড প্রেসার বলে থাকি কমনলি। নেক্সট আমরা একক, চাপের একক পড়বো, চাপ মাপার যন্ত্র, এবং উচ্চচাপ নিম্নচাপ কি, এবং কেউ যদি পাহাড় পর্বতে থাকে বা সমান্তরাল বা সমুদ্র পৃষ্ঠের সমান্তরাল থাকে তাহলে, এবং যদি কেউ সমুদ্রের গভীরে থাকে তাহলে তার মধ্যে কি চাপ পড়ে। এবং লাস্ট আমরা দেখব গ্র্যাভিটির জন্য বায়ুমণ্ডল। এত কিছু যদি টপিকের মধ্যে এত কিছু যদি পয়েন্ট তোমরা জেনে থাকো, তাহলে তোমাদের ভৌতবিজ্ঞানের যে নেক্সট আমরা এই চ্যাপ্টারটাকে কন্টিনিউ করব, যেটি চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল, তখন তোমাদের ইজি হয়ে যাবে, কনসেপ্ট একদম তুরন্ত ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে দেখো পদার্থ যদি আমরা একটা জিনিস আরেকটা পড়বো, সেটা হচ্ছে পদার্থ। ওকে, পদার্থ বা মেটার। দেখো পদার্থ বা মেটার যদি বলি, এটাকে তিনটি ভাগে পাওয়া যায়। ওকে, তিনটি ভাবে দেখতে পাওয়া যায়। আমি তিনটি ভাবে এটাকে ক্যাটাগরিজ করি। ফার্স্ট ক্যাটাগরিজটা বলে, তাহলে আমরা যেগুলো দেখতে পাই, অনেক জিনিস আছে যেগুলোকে দেখতে পাই এবং ধরতে পারি। ওকে, কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা দেখতেও পারি না, বা আমি কিছু কিছু জিনিস আছে, ফার্স্ট কি বললাম, দেখতে পারি এবং ধরতে পারি। সেকেন্ড যে জিনিস আছে যেগুলোকে আমি দেখতে পাই কিন্তু ধরতে পারি না, কি ধরতে পারি না। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা দেখতেও পাই না, ওকে, দেখতেও পাই না আর ধরতেও পারি না। স্যার এক্সাম্পল কি? পদার্থকে আপনি যে তিনটি ভাগে ভাগ করে দিলেন, যে ফার্স্ট যে একটাকে দেখতে পাই ধরতেও পাই, সেকেন্ড যেটাকে দেখতেও পাই কিন্তু ধরতে পাই না, আর লাস্ট যেটা দেখতেও পাই না আর ধরতেও পাই না, তাহলে এটা কি? দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমি দেখতে পাই এবং ধরতেও পারি, সেইগুলোকে বলা হয় কঠিন পদার্থ। কি বলবো? সেগুলোকে কঠিন। দেখো এইটা হচ্ছে একটা কঠিন পদার্থ। কঠিন মানে শক্ত পদার্থ। দেখো এটাকে আমি দেখতেও পাচ্ছি আর আমার হাতে ধরতেও পাচ্ছি, ধরতে পেরেছি। আমি যদি একটা বুক নিই, একটা মোবাইল ফোন নিই, একটা যদি আমি ডাস্টার নিই, ঠিক আছে, যে কোনো একটা পিচবোর্ড নিই, তাহলে দেখবো সেই জিনিসগুলোকে আমি দেখতেও পাচ্ছি আর ধরতেও পাচ্ছি, ঠিক আছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমি শুধু দেখতে পাই কিন্তু ধরতে পারি না, সেগুলোকে কি বলবো? সেগুলোকে তরল, তরল। যেমন জল। জল কি হচ্ছে? একটা হচ্ছে তরল পদার্থ। জলটাকে আমি খালি চোখে দেখতে পাই কিন্তু হাতের মুঠোয় সেগুলোকে ধরতে পারবো না, কিংবা হাতের মুঠোয় যখন ধরতে যাবো সেটা নিচে পড়ে যাবে। তাহলে কিছু কিছু জিনিস আমি দেখতে পাই কিন্তু ধরতে পারি না, তাদেরকে কি বলবো? তরল পদার্থ। এবং কিছু কিছু জিনিস এই বায়ুমণ্ডলে আমাদের পৃথিবীতে আছে যেগুলোকে আমি দেখতেও পাই না আর ধরতেও পারি না কিন্তু আছে। যেমন আমার চারপাশে যদি বাতাস ফ্লো হচ্ছে, এয়ার ফ্লো করছে বা বাতাস বইছে, তাহলে সেই বায়ু বা গ্যাসীয় পদার্থকে আমি ধরতেও পারি না আর দেখতেও পারি। আমার যে গ্যাস সিলিন্ডারে যে গ্যাস রয়েছে বা চারিপাশে যে বাতাস বইছে, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, সিএফসি গ্যাস, কত সমস্ত গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলোকে আমি না দেখতে পাচ্ছি না সেগুলোকে ধরতে পারছি, কিন্তু তারা তো রয়েছে, তাহলে তাদেরকে বলবো গ্যাসীয় পদার্থ। তাহলে আমি পদার্থকে তিনটে ভাগে ভাগ করব, সেটা হচ্ছে একটা কঠিন, একটা তরল, আর একটাকে বলে গ্যাসীয়। একটাকে কি বলে? কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। স্যার এদের মধ্যে পার্থক্য কি আছে? এদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমরা, এই যে পুরো ইউনিভার্সটা সবাই অণুপরমাণু দিয়ে তৈরি হয়েছে। মানে কি? এই যে কলমটা রয়েছে, তো এই কলমটার ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার মধ্যেও রয়েছে, সেগুলো একটা তরল পদার্থের মধ্যেও রয়েছে, সেগুলো একটা গ্যাসীয় পদার্থের মধ্যেও রয়েছে, এবং সেগুলোর নাম কি হচ্ছে? অ্যাটম। কি বলবো তাদেরকে? অ্যাটম বা অণু। কি বলবো? অ্যাটম বা অণু। ঠিক আছে, তাহলে স্যার এগুলো যদি অ্যাটম ওর মধ্যেও আছে আর আমার মধ্যেও আছে, এবং জলের মধ্যেও আছে, তরল পদার্থের মধ্যেও আছে, কঠিন পদার্থের মধ্যেও আছে, গ্যাসীয় পদার্থের মধ্যেও আছে, তাহলে এদের নামগুলো আলাদা কি করে পড়লো? আলাদা এই জন্য পড়লো, কঠিন পদার্থে যে অ্যাটম গুলো আছে না, সেগুলো একদম কাছে কাছে থাকে, ক্লোজলি, একদম টাইটলি প্যাকড থাকে। ঠিক আছে, কি করে জানবো এটা ক্লোজলি টাইটলি প্যাক আছে? যদি একটা কঠিন পদার্থ নাও, যদি এই কলমটার যদি উপরে আমি জল ঢেলে দিই, তাহলে কি জলটা এপার ওপার হবে? না, এপার ওপার হবে না। কেন এপার ওপার হবে না? কারণ যে অণুগুলো আছে না, ওরা টাইটলি একদম ক্লোজ ভাবে একদম তাদের সাথে একটা বন্ড থাকে, বন্ড। ওকে, কিন্তু যদি একটা তরল পদার্থের মধ্যে যদি দেখি, তাহলে তরল পদার্থের যে অণুগুলো রয়েছে
সেগুলা একটুকু দূরে দূরে থাকে, এর থেকে একটু দূরে দূরে থাকে, ঠিক আছে। কিন্তু যদি গ্যাসীয় পদার্থের অণুগুলা মাইক্রোস্কোপে একদম জুম করে মাইক্রোস্কোপে খালি চোখে দেখতে পাবে না, বায়োলজি ল্যাবরেটরি আছে, সেই ল্যাবের মধ্যে যে মাইক্রোস্কোপ থাকে, সেই মাইক্রোস্কোপের মধ্যে যদি দেখি তাহলে গ্যাসের পদার্থগুলো আরো অনেক দূরে দূরে থাকে। এর দেখো এর দূরত্বটা এতটুকু, কিন্তু এর দূরত্বটা বেড়ে গেছে, ঠিক আছে, আরো দূরে দূরে থাকে, তাই আছে। তাহলে এটাই হচ্ছে মেন কারণ, কঠিন পদার্থের যে অণুগুলো রয়েছে সেগুলো পাশে পাশে রয়ে থাকে, এবং তরল পদার্থের যে অণুগুলো রয়ে থাকে সেগুলো একটু দূরে থাকে, এবং গ্যাসীয় পদার্থের যেগুলো অণুগুলো থাকে সেগুলো দূরে দূরে থাকে। দেখো আমরা এখানে অণুগুলোকে সবসময় একটা পার্সন বা ব্যক্তি হিসাবে বিবেচনা করব। ব্যক্তি মানে একটা মানুষ, ঠিক আছে। কঠিন পদার্থ বা এই কলমটা যেটা দিয়ে তৈরি হয়েছে না, সেটা যদি মাইক্রোস্কোপে জুম করে দেখে, স্যার কিভাবে দেখবো জুম করে নিয়ে? আমি একটা এক টুকরো ছোট কাগজ পেপার নেব, ঠিক আছে, এক টুকরো কাগজ ছোট পেপার নেব, ঠিক আছে। এরপরে কি করব, এবং এই ছোট টুকরোটাকে কি করব, আবার দু টুকরো করে দেবো, ঠিক আছে। এই ছোট টুকরোটাকে আবার দু টুকরো করে দেবো, ঠিক আছে। এরপর ফের আবার দু টুকরো করবো, এরকম টুকরো করতে করতে আমার কাছে সব থেকে একদমই ছোট জিনিস পাবো, একদমই ছোট জিনিস, ঠিক আছে। এবং সেই ছোট জিনিসটাকেও আমি যদি আরো টুকরো করি, এক সময় আসবে যেটাকে আমি টুকরো করতে পারবো না, একটুকু হয়ে যাবে আমার কাছে ছোট্ট মোটো। সেই সময় আমি কি করবো, ওটাকে মাইক্রোস্কোপে জুম করে নেবো। মাইক্রোস্কোপে কথাই খালি চোখে বুঝতে পারবো, মাইক্রোস্কোপ নিয়ে আসবো, সেটাকে জুম করব, জুম করে দেখবো ওর মধ্যে অণু রয়েছে, অণু। এবং সেই অণুগুলো জানো একটার পর একটা একটার পর একটা এভাবে ঠেসে আছে, একদম ক্লোজলি টাইট আছে, একদম ক্লোজলি টাইট। স্যার অণু কি? অণু হচ্ছে, যেমন আমি একটা বাড়ি বানাই, বাড়ি বানাবার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি লাগে? ইট। তাহলে আমরা যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছি, এই কঠিন পদার্থ বা কলমটা যে দিয়ে তৈরি হয়েছে, জল জল বা তরল যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে, একটা গ্যাস বা গ্যাসীয় পদার্থ যে দিয়ে তৈরি হয়েছে, সব জিনিসগুলো কি দিয়ে তৈরি হয়েছে? অণু দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে তৈরি হয়েছে? অণু দিয়ে তৈরি হয়েছে। তাদের নাম হচ্ছে অ্যাটম। বুঝতে পারলে? তাদের নাম হচ্ছে অ্যাটম। যেমন আমার বাড়িটা ইট দিয়ে তৈরি হয়, তেমনি ভাবে আমি এই কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, সব পদার্থই কি দিয়ে তৈরি হয়েছে? অ্যাটম। এবং কঠিন পদার্থ সেগুলো ক্লোজলি পাশে পাশে থাকে, তরল পদার্থে একটু দূরে দূরে থাকে, এবং গ্যাসীয় পদার্থ অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে। এগুলোকে সবসময় আমরা ব্যক্তি বা পার্সন বা একটা মানুষ হিসাবে গণনা করব। এই চ্যাপ্টারতে কি হচ্ছে, এই চ্যাপ্টারতে এই মানুষগুলো কি হচ্ছে? কঠিন অবস্থায় আছে, ঠিক আছে। মনে রাখবে, আমরা এই কঠিন থেকে তরলও যেতে পারি, এবং তরল থেকে গ্যাসীয় পদার্থতেও যেতে পারি। কিভাবে? কিভাবে? সেটা হচ্ছে তাপমাত্রা ও চাপ, এই দুটো জিনিস মনে রাখবে। কি সেটা আমরা টোটাল ডিসকাস করবো এই চ্যাপ্টারতে। দেখো, একটা যদি কঠিন পদার্থ আছে, কঠিন পদার্থের উদাহরণ কি? আমার কাছে একটা বরফ আছে, বরফ, আইসের টুকরো। সেটা কিরকম দেখতে? সেটা কঠিন বা শক্ত। সেটাকে যখন আমি রোদে রেখে দেব বা ধূপ বা হিট দিব, তখন কি হবে? সেটা গলে নিয়ে তরল পদার্থে কনভার্ট হয়ে যাবে, জল হয়ে যাবে, ঠিক আছে। এবং জলটাকে যখন আমি গ্যাসের চুলোর মধ্যে কি দিব? আগুন দিব, আবার হিট দিব, তখন সেটা কি হয়ে যাবে? গ্যাসীয় পদার্থ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখছি, একটা যদি জিনিস থাকে সেটা কঠিন থাকে, সেই কঠিনটাকে তরলও করা যায়, আর তরল থেকে গ্যাসীয় পদার্থও করা যায়। তাহলে স্যার কি উল্টো হতে পারে? হ্যাঁ, উল্টো হয়। কিছু কিছু জিনিস গ্যাসীয় পদার্থ থাকে, সেটাকে তরলও কনভার্ট করে যাও, আর কঠিনও কনভার্ট করা যায়। যেমন আমার গ্যাস সিলিন্ডারটা আছে, আমার বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে, সেই গ্যাস সিলিন্ডারটা হচ্ছে এলপিজি। এলপিজি, এই এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইড মানে তরল, আর পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। একটা গ্যাস হচ্ছে যেটা ভিতরে কি থাকবে? সেটা থাকবে ভিতরে তরল। কিন্তু যখন আমি একটু ক্র্যাক করে দেবো না, যদি আমি একটা গ্যাস সিলিন্ডারকে এখানে ড্র করি, তাহলে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকবে সেটা থাকবে এলপিজি, মানে লিকুইড। লিকুইড মানে হচ্ছে তরল, ওকে, তরল বা লিকুইড। এর ভিতরে যে গ্যাসটা থাকবে সেটা তরল অবস্থায় থাকবে, মানে জলের মতো থাকবে। কিন্তু যখন এই পাইপটা এইখানে কিছু একটা ছিদ্র করে দেবো না সিলিন্ডারটা, গ্যাস সিলিন্ডার, তখন যে বের হয়ে যাবে সেটা একটা গ্যাসের মতো বের হবে, গ্যাস পদার্থের মতো। মানে সেটা জল থাকবে না, সেটা গ্যাসীয় পদার্থ হয়ে যাবে। স্যার এটা কি করে হলো? এইরকম প্রসেসগুলো কেন হচ্ছে? তাহলে যে জিনিসটার উপর একটা কঠিন থেকে তরলও কনভার্ট করা যাচ্ছে, তরল থেকে গ্যাসীয়তেও কনভার্ট করে যাচ্ছে,
আবার কোনো কোনো সময় কোনো একটা পদার্থকে গ্যাস থেকে তরলেও কনভার্ট করা যাচ্ছে, আর তরল থেকে কঠিনও কনভার্ট করে যাচ্ছে। এটা কি করে জানা যায়? এটা যে জানা যায় সেটা আমরা এই চ্যাপ্টারতে পড়বো, সেটা হচ্ছে চাপ। ওকে, চাপ। ওকে, তাহলে চাপ, তাহলে আমরা চাপ এবার পড়বো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা দেখলাম সেটা দেখলাম গ্যাসের আচরণে এই পদার্থ তিন রকমের হতে পারে, এবং পদার্থ কি কি নিয়ে তৈরি? পদার্থ অণু নিয়ে তৈরি, এবং অণুগুলো কিভাবে সাজিয়ে আছে পরস্পর ঠেসাঠেসি বা একসাথে, এবং কিছু দূরত্ব রয়েছে, তারপরে আরো দূরত্ব রয়েছে। আর সেখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম, সেটা হচ্ছে এলপিজি গ্যাসের। আরেকটা এক্সাম্পল দেখলাম বরফ বা আইস বা জলের, আর সেটার থেকে বাষ্প। তাহলে আমরা একটা দেখলাম অণু কি, এবং এরপর যেটা দেখবো সেটা হচ্ছে অণুর বেগ কি। ওকে, এরপর যেটা জিনিসটা দেখবো সেটা দেখবো আমরা অণুর বেগ কি। ওকে, এরপর যেটা জিনিসটা দেখবো সেটা অণুর বেগ। দেখো, মনে রাখো যে আমি একটা তিনটে পদার্থকে তিনটে ভাগে ভাগ করলাম। একটার নাম হচ্ছে কঠিন, আরেকটার নাম হচ্ছে তরল, আরেকটার নাম হচ্ছে গ্যাসীয়। দেখো, এই চ্যাপ্টারটার মধ্যে না আমরা এমন কিছু জিনিস ডিটেলিং করব যেটা তোমার বেসিক ফাউন্ডেশন হিসাবে বা একদম ইটের মতো কাম করবে। এবং এই চ্যাপ্টারটাতে কি হবে, তুমি বাকি যে কনসেপ্টগুলো রয়েছে, বয়েলস সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, গেলস লুসাকের সূত্র, সমস্ত কিছু জিনিস তুমি অটোমেটিক জেনে যাবে যদি আমার এই যে কিছু যে আমি সাইডে লিখেছি, সেই যদি তুমি এই কিছু কিছু টপিকগুলো বুঝতে পারো। ওকে, তাহলে আমরা দেখলাম অণু দেখলাম ফার্স্টে। অণু হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত জিনিস অণু দিয়ে তৈরি। কিন্তু অণু যেগুলো থাকে তাদের মধ্যে কঠিন পদার্থে একদম টাইটলি থাকে। ওকে, কঠিন পদার্থে কিরকম থাকে? একদম টাইটলি বা পাশাপাশি। ওকে, মাঝে কোনো গ্যাপ নেই। কিন্তু তরল পদার্থকে যদি দেখি তাহলে এদের মধ্যে অল্প অল্প গ্যাপ রয়েছে, ঠিক আছে, অল্প অল্প গ্যাপ রয়েছে। ওকে, কিন্তু যদি আমি একটা গ্যাসীয় পদার্থকে দেখি তাহলে তাদের মাঝে অনেক গ্যাপ রয়েছে। তাহলে এটা কি রকমের পদার্থ? এটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আর এটা কি হচ্ছে গ্যাসীয় পদার্থ বা গ্যাস যেটাকে বললাম। ঠিক আছে, এটাকে আমরা দেখতেও পাই, টাচ করতে পারি, তরলকে দেখতে পারি কিন্তু টাচ করতে পারি না বা ধরতে পারি না। ঠিক আছে, গ্যাসীয় পদার্থকে দেখতেও পাই না আর ধরতেও পাই না। ওকে, তাহলে অণুর বেগ কি? দেখো, এই যে অণু বা এটম রয়েছে, এই এটমটা অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াসের পার্ট, এবং এর মাঝে প্লাস চার্জ থাকে বা ধনাত্মক আধান বা পজিটিভ আয়ন। আর বাইরে যেটা থাকে জানো, বাইরে কি থাকে? বাইরে এরকম নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। ওকে, কি থাকে? ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো স্পিড ভাবে এখানে এরকম গোল গোল ঘোরাঘুরি করছে, এরকম গোল গোল করে। যেমন আমাদের সূর্য আছে, এবং সূর্যের চারিদিকে কি আছে? পৃথিবী গ্রহ আছে, তারপরে মঙ্গল গ্রহ আছে, তারপরে আরো সমস্ত গ্রহ আছে। তাহলে সেই গ্রহগুলো কি করছে? পৃথিবীর চারিদিকে গোল 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 করে ঘুরছে। তেমনি ভাবে আমি যদি এই কলমটাকে যদি একদম জুম করে দেখি তাহলে দেখবো এই কলমটার মধ্যেও একটা জিনিস আছে, একদম অ্যাটম। সেই জিনিসটা যেন মাঝটাতে প্লাস চার্জ আছে, আর ধারে ধারে ইলেকট্রনগুলো এরকম গোল গোল করে ঘুরছে। এগুলোকে নিউক্লিয়াস বলে। কিন্তু আমরা মনে রাখবো এই চ্যাপ্টারে অণুগুলাকে বা অ্যাটমগুলাকে মানুষের মতো বিবেচনা করব। কি হবে বলো না? ধরে নাও এখানে কিছু মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, এখানে অল্প মানুষ, আর তারপরে আরো অল্প মানুষ। কি হবে? ঠিক আছে, যখন আমি তাপ দিব বা হিট দিব, কি দেবো? হিট। ওকে, হিট। যখন হিট দিব না, এর মধ্যে কি হবে বলো না? এর মধ্যে এই যে অণুগুলো আছে না, এগুলো কি করবে? এদিক ওদিক ছোটাছুটি করবে। ঠিক আছে, এদিক ওদিক লাফিয়ে পড়বে। ঠিক আছে, এরাও কি করবে? এদিকে পালাবে, এদিকে পালাবে, এদিকে যে কোনো দিকে র্যান্ডমলি ভাবে পালাবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা কোনো কিছু তাপ দেব না, যখন আমরা কোনো কিছু তাপ দেব না, যখন আমরা কোনো কিছু তাপ যখন না দিই, ওকে, কোনো কিছু তাপ দিই না, ওকে, তখনও কি হয় জানো? এদের একটা গতি থাকে, গতি বা স্পিড থাকে। এরা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এরা কি করে? এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। কি করে? এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে।
এই যে অণুগুলো আছে এই অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি করতে পারে অটোমেটিক্যালি, তাদের একটা স্পিড থাকে, সেই স্পিডটার জন্য এই অণুগুলো এদিকে কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে কখনো যায় অটোমেটিক। সেইগুলোকে কি বলে? সেগুলোকে বলে অণুর বেগ। অণুর বেগ। তাহলে অণুর কি নিজস্ব বেগ আছে? হ্যাঁ, নিজস্ব বেগ আছে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী গ্রহ মঙ্গল গ্রহ গোল 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 করে ঘুরছে অটোমেটিক্যালি, তেমনি ভাবে এই যে অ্যাটম বা অণু রয়েছে সেই অণুটাও কি করে জানো? এরকম নিজের এই যে কোনো 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 বারে এদিকে পালিয়ে গেল, আবার এদিক থেকে আবার ছিটকে নিয়ে এদিক চলে যায়, এদিক থেকে ছিটকে নিয়ে এদিক এদিক, এরকম ভাবে হ্যাপাজেটলি রানিং করছে এরকম। ঠিক আছে, সেটাকে বলে অণুর বেগ। কি? সেটাকে বলে অণুর বেগ। বুঝতে পেরেছো? সেটাকে কি বলবো? অণুর বেগ। তাহলে এখানেও অণুর বেগ রয়েছে, এখানেও অণুর বেগ রয়েছে, এখানেও অণুর বেগ রয়েছে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় সব থেকে বেশি অণুর বেগ থাকবে? এখানে কি বেগ বা গতিটা বেশি থাকবে কি? না, এখানে কম। কারণ ই কি করবে? এখান থেকে এদিকে যেতেই পারবে না, আর এই এদিকেও যেতে পারবে না। তাহলে সবচেয়ে কম কোথায় থাকবে? স্পিডটা। এই মানুষটা কি এখানে দৌড়তে পারবে? না, কারণ এরপরে আরেকটা মানুষ আছে, তারপরে আরেকটা মানুষ আছে, এই মানুষটা কি দৌড়াতে পারবে? না। তাহলে এখানে যে বেগটা সেটা হচ্ছে সবচেয়ে কম। কোথায়? কঠিন পদার্থে। তরলে একটুকু বেশি হয়ে যাবে, কারণ এইদিকে লাফাতে পারবে, এইদিকে লাফাতে পারবে, এইদিকে দৌড়াতে পারবে, একটু গ্যাপ আছে, সেজন্য একটুকু বেশি। কি? একটুকু বেশি। কিন্তু যদি আমি গ্যাসীয় পদার্থে বলি তাহলে সবচেয়ে বেশি, সব থেকে বেশি কি করতে পারবে? এরা এদিক ওদিক লাফাতে পারবে। বুঝতে পারলে? তাহলে যে গতি বেগ আছে বা অণুর বেগ আছে, অণুর বেগ এই যে কঠিন পদার্থে সবচেয়ে কম, তরল পদার্থে একটুকু বেশি, এবং গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি। বুঝতে পেরেছো? সবচেয়ে বেশি। বুঝতে পারছো? সবচেয়ে বেশি। ওকে, সবচেয়ে বেশি। ওকে, তাহলে দেখো অণুর বেগ আছে, অণুর বেগ। ওকে, অণুর বেগ আছে, ঠিক। এবং এই বেগটা দেখো দুটো ভাগে আমি ডিসকাস করব। ঠিক আছে, একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে বেগ, আরেকটা হচ্ছে ভর। ওকে, আরেকটা হচ্ছে ভর বেগ। ভর মানে ওর যে ওজনটা, ওজনটা বলবো না, ওর মধ্যে যে জিনিসটা আছে। যেমন আমার যদি ভর মাপা হয় তাহলে আমার মধ্যে যে রক্ত আছে, ভিতরে যে মাংসপেশি আছে, ঠিক আছে, আমি যে জিনিসটা নিয়ে তৈরি হয়েছি, ঠিক আছে, যত জল, যত রক্ত, ঠিক আছে, যত মাংসপেশি, এই সমস্তগুলোকে কি বলবো? ভর। তাহলে অণু যে জিনিসগুলা নিয়ে তৈরি হয়েছে সেগুলাকে কি বলবো? অণুর ভর। কিন্তু অণুর ভর আর বেগ মানে অণুর ভরটাও আর প্লাস বেগটাও, প্রথমত বলো কোন জিনিসটা চেঞ্জ হয়? ভরটা চেঞ্জ হয় না, বেগটা চেঞ্জ হয়। আমার কি, আমি যদি স্পিডে দৌড়াই তাহলে আমি যে জিনিসগুলা দিয়ে তৈরি হয়েছি সেগুলা কি কোনোদিন চেঞ্জ হবে? আমার রক্তটা কোনোদিন কম হয়ে যাবে? আমি যে যত পার্সেন্ট জল দিয়ে তৈরি হয়েছি সেগুলা কি কম হবে? না, কম হবে না। তাহলে কোন জিনিসটা চেঞ্জ হবে? সে জিনিসটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে বেগ। ঠিক আছে, বেগ মানে হচ্ছে সে দৌড়ছে, দৌড়াটা কমও হতে পারে বা বেশিও হতে পারে, বা বেগের পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে কি হতে পারে? বেগের পরিবর্তন। কি হতে পারে? বেগের পরিবর্তন। ঠিক আছে, বেগের পরিবর্তন। ঠিক, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, ভরের কোনোদিন পরিবর্তন হয়নি, যা হয় বেগের পরিবর্তন হয়। কি হয়? বেগের পরিবর্তন। ঠিক আছে, কি হয়? বেগের পরিবর্তন। মানে আমি স্পিডেও দৌড়াতে পারি, আমি হালকাও দৌড়াতে পারি, কিন্তু আমি যে জিনিসটা দিয়ে তৈরিছি, যত রক্ত, যত মাংস, সেগুলো কি দৌড়লে কমে যাবে? আমার মাংসটা কি কমে যাবে? না। তাহলে আমার ভর কোনোদিন কমবে না, আমার বেগ পরিবর্তন হবে। তাহলে যদি ভরকে লেখা হয় মাস বা এম দিয়ে, আর বেগের পরিবর্তনকে লেখা হয় এরকম ডি ভি, বা বেগের পরিবর্তনকে ডেল্টা ভি লেখা হয়। ঠিক আছে, যদি এগুলোকে আমি একসাথে লিখবার চেষ্টা করি তাহলে লিখবো ভর বেগের পরিবর্তন। তাহলে কি লিখবো? এম ডিএল ভি। আমি যদি লিখতে চাই ভর বেগের পরিবর্তনের হার, যখনই হার বলবো মানে সময়, ডিভি। ঠিক আছে, মনে রাখবে এই যে বেগের পরিবর্তন বা সময়, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। কি বলা হয়? ত্বরণ।
তাহলে এমটা তো এমই থাকবে, কিন্তু এই বেগের পরিবর্তনের হারটাকে কি বলা হয়? ত্বরণ। তাহলে এখানে কি হয়ে যাবে? ত্বরণের জায়গায় এ হয়ে যাবে। বুঝতে পারলে? এ হয়ে যাবে। ভেরি গুড, এ হয়ে যাবে। বুঝতে পারলে? আরেকবার বলে দিচ্ছি, কারো যদি অসুবিধা রয়েছে। তাহলে একটা জিনিস দেখবে, ভর, ভরকে ইংরেজিতে কি বলা হয়? মাস, MASS। কিন্তু যদি আমি বলি ভর বেগের পরিবর্তন, তাহলে আমি এটাকে কি লিখবো? ডেল্টা ভি, মানে বেগের পরিবর্তন। কি লিখবো? বেগের পরিবর্তন মানে ডেল্টা ভি। ডেল্টা ভি মানে চেঞ্জ হচ্ছে। আমি কখনো স্পিডেও যেতে পারি, কখনো স্লোও যেতে পারি। কিন্তু মাস বা ভর, মাসকে লেখা হয় এম, কোনোদিন চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি একটা জিনিস বলি ভর বেগের পরিবর্তন, কি বলছি? ভর বেগের পরিবর্তন, তাহলে এখানে ভরটাও আসবে আর বেগের পরিবর্তনটাও আসবে। ঠিক আছে? কিন্তু যদি আমি আরেকটা বলি ভর বেগের পরিবর্তনের হার, ঠিক আছে, কি বলবো? ভর বেগের পরিবর্তনের হার, মানে ভর বেগের পরিবর্তন আর হার মানে টি। কিন্তু আমরা জানি এই বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? নাইনে পড়েছি ত্বরণ। তাহলে এর জায়গায় কি লিখে নেবো? শুধু ত্বরণ। ঠিক আছে, এর জায়গায় কি লিখে নেবো? শুধু ত্বরণ। তাহলে আমরা দেখলাম ভর বেগের পরিবর্তনের হার বা ভর বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? MA, মাস। ওকে, এবং যখন এই MA আসে তো এটাকে কি বলা হয়? বল। কি বলা হয়? বল। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম, যদি কোনো রকম ভাবে তার ভর বেগের পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে ওখানে একটা বল প্রয়োগ হচ্ছে, একটা বল প্রয়োগ হচ্ছে। তাহলে প্রশ্ন নম্বর 1, এই কঠিন পদার্থে কি ভরবেগ কিরকম হচ্ছে? এই কঠিন পদার্থে বেগের পরিবর্তন বা দৌড়াদৌড়িটা অনেক কম হচ্ছে। ঠিক আছে, তরল পদার্থের দৌড়াদৌড়িটা সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হারটা বা দৌড়াদৌড়িটা একটুকু বেশি হচ্ছে। কিন্তু গ্যাসীয় পদার্থে যে দৌড়াদৌড়িটা হচ্ছে সেটা অনেক বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? এদের মধ্যে যে গ্যাপটা আছে অনেক কম, মানে মানুষ ঠেসাঠেসি আছে, সেই জন্য দৌড়তে পারবে না, সেই জন্য ভরবেগের পরিবর্তনের হারটা কম। কিন্তু এদের মধ্যে একটু গ্যাপ আছে, সেই জন্য এরা একটু বেশি দৌড়াতে পারবে, সেই জন্য এদের মধ্যে ভরবেগের পরিবর্তনের হারটা আরেকটু বেশি। এদের মধ্যে অনেক গ্যাপ রয়েছে, সেজন্য এরা সব থেকে বেশি দৌড়াতে পারবে। এই মানুষগুলো সে আশেপাশে দৌড়াতে পারবে, সেই জন্য এদের ভরবেগের পরিবর্তনের হারটা সব থেকে বেশি। ওকে, ঠিক, বুঝতে পারছো? তাহলে সেটাকে কি বলবো? বল। ঠিক, সেটাকে কি বলবো? বল। ওকে, তাহলে এবার আমরা নেক্সট যে কানেকশনটা করছি, ভালো করে শুনবে আর সবাই নোট ডাউন করতে শুরু করে দেবে। সবাই কি করবে? সবাই নোট ডাউন করতে শুরু করে দেবে, নইলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি কি বললাম? ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, মানে ভরবেগটা বারবার পরিবর্তন হচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ছুটছে। ওকে, সব থেকে বেশি কোন পদার্থের মধ্যে হচ্ছে? গ্যাসীয় পদার্থে। আর আমরা যে চ্যাপ্টারটা চুজ করেছি সেটা হচ্ছে গ্যাস বা গ্যাসের আচরণ। সেটাই চুজ করেছি, গ্যাস বা গ্যাসের আচরণ। তাহলে আমরা এখানে সব সময় কোন জিনিসটা পড়বো? একটা গ্যাসীয় পদার্থের দৌড়াদৌড়ি বা বেগের পরিবর্তনটা কিরকম হচ্ছে, ওর বেগের পরিবর্তনের হারটা পড়বো। ঠিক আছে, তাহলে প্রথমত বলো, গ্যাসের কি কোনো নিজস্ব আয়তন আছে? গ্যাসের আয়তন আছে কি? গ্যাসের আয়তন মানে দেখো, আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমাকে যদি মেপে দেখো তাহলে আমার একটা দৈর্ঘ্য থাকবে। ঠিক আছে, আমি কতটা লম্বা আছি, আর নিশ্চয়ই কতটা জায়গা জুড়ে নিয়েছি। ওকে, আর আমার হাইট, ঠিক আছে, এই মোটাটা, ঠিক আছে, কত আছে সেই জিনিসটা মাপবে। যদি আমি এই ডাস্টারটাকে যদি একটু মাপি, তাহলে এই ডাস্টারটা এত লম্বা আছে, এটা এর দৈর্ঘ্য, এটাকে বলে প্রস্থ। আর কতটা উঁচু আছে সেটাকে বলে কি? এর কি বলে? এর উচ্চতা। ভেরি গুড। তাহলে আয়তন মানে মনে রাখবে, আয়তন মানে কে কতটা জায়গা জুড়ে থাকে। এই ডাস্টারটা কতটা জায়গা জুড়ে এই পৃথিবীটাতে আছে জানো? এতটা লম্বা আছে, এতটা, এদিকেরটাকে বলে প্রস্থ, আর উঁচুটাকে কি বলে? উচ্চতা। তাহলে মনে রাখবে, দৈর্ঘ্যের সাথে যদি প্রস্থকে গুণ করি আর উচ্চতাকে গুণ করি, তাহলে সেটাকে কি বলবো? আয়তন। তাহলে কি আমি গ্যাসটাকে দেখতে পাচ্ছি? না। তাহলে গ্যাসটাকে যদি দেখতেই পাচ্ছি না, তাহলে ওর কি দৈর্ঘ্যটা মাপতে পারবো স্কেল দিয়ে? না পারবো। যেমন এই ডাস্টারটাকে আমি স্কেল দিয়ে মাপতে পারবো, এই সাইডে আর উঁচুটা। কিন্তু গ্যাসটাকে কি দেখতে পাচ্ছি না, তাহলে গ্যাসের কি দৈর্ঘ্য দেখতে পাবো না, প্রস্থ দেখতে পাবো না, উচ্চতা দেখতে পাবো না। তাহলে স্যার কিভাবে গ্যাসের আয়তন মাপবো?
গ্যাসটাকে আমি একটা সিলিন্ডারে রেখে দেবো, একটা পাত্রে, আর সেই পাত্রে গ্যাসটাকে ভরে দেবো। যখনই ভরবো এর অণুগুলো এখানে ঢুকে যাবে, এবং আমি তো গ্যাসটাকে মাপতে পারবো না, কিন্তু এই পাত্রটাকে, এই সিলিন্ডারটাকে তো মাপতে পারবো, গ্যাসের সিলিন্ডারটাকে। ওই গ্যাসের সিলিন্ডারটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা মেপে দেবো, সেটাই কি হয়ে যাবে, গ্যাসের আয়তন। বুঝতে পারলে? তাহলে আয়তনকে কিভাবে লেখা হয়? জলেরও আয়তন যদি লেখা হয়, তাহলে আমরা ছোটোর সময় চায়ের ওষুধ খেতাম, ওষুধ যখন খেতাম সেটার সময় ঢাকনাটায় কি লেখা ছিল জানো? ঢাকনাটা লিখেছিল 5 ml, 10 ml। এটা হচ্ছে আয়তন। কারণ আমরা জলকেও তো মাপতে পারবো না, জলের কি দৈর্ঘ্য আছে স্কেলে মাপতে পারবো জলটাকে? না। তাহলে জলেরও আয়তন আমরা ওই যে তরল যে আমরা ওষুধ খেতাম সেইখানে কি লেখা ছিল, 5 ml, 10 ml করে ওষুধ লেখা ছিল, ঠিক আছে? তো ঠিক। তাহলে ml হচ্ছে আয়তন, আয়তনের একক। তাহলে গ্যাসীয় পদার্থকে তো আমরা কি করতে পারবো না, গ্যাসীয় পদার্থকে তো আমরা নিজের থেকে মাপতে পারবো না। তার জন্য আমরা গ্যাসের সিলিন্ডারে এটাকে কি করব, রেখে দেব। এবার তোমরা নিজে বলো একটা কথা, যদি আমি গ্যাসের সিলিন্ডারে রেখে দিই, তাহলে সেখানে কি এরা চুপচাপ থাকবে? গ্যাস বটে, গ্যাস। যদি গ্যাস থাকে তাহলে এদের মধ্যে স্পিডটা কি সব থেকে বেশি? আমরা একটু আগেই দেখেছিলাম, যদি গ্যাসীয় পদার্থ থাকে তাহলে ওদের অণুগুলির ভরবেগের পরিবর্তন হয় বা দৌড়বেগ, স্পিডটা গ্যাসের সব থেকে বেশি, গ্যাসের সব থেকে কি বেশি। ঠিক আছে? তাহলে এরা কি করবে, এরা ধাক ধাক এইদিকে বল প্রয়োগ করবে, এদিকেও বল প্রয়োগ করবে, এদিকেও বল প্রয়োগ করবে। পাত্রের দেওয়ালে কি হবে জানো, এরকম দুম, এদিকে একজন যাবে দুম, এদিকে একজন যাবে দুম, এরকম করে পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে অনেক স্পিডে। কে এদিকে যাবে, কে এদিকে যাবে, কে এদিকে যাবে, হেপাজাইটলি, মানে র্যান্ডম ভাবে যে কোনো দিকে যাবে আর বেগের পরিবর্তন হবে। কি হবে, যখন আমি একটা সিলিন্ডারে বা একটা কোনো কিছু জিনিসের মধ্যে গ্যাসকে রাখবো, তো কারণ এর আয়তন নেই, আমি একটা অন্য জায়গায় রেখেছি, সে আয়তনটা মাপবো, তখন জানো এরা কি করবে, পাত্রের দেওয়ালে এর যে স্পিড আছে, এদিকে এদিকে ধাক্কা দিতে শুরু করবে, একে ধাক্কা দেবে, একে ধাক্কা দেবে, একে ধাক্কা দেবে। ঠিক আছে? কিন্তু এই ধাক্কাগুলো না, এরকম গ্যাসের অণুগুলো এতটুকু থাকে, এতটুকু অল্প, অনেক ছোট ছোট, অনেক ছোট ছোট। ঠিক আছে? যখন এরা পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে না, ধরে নাও একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এরকম একটা পাত্র আছে, এই যে ছোট অণুটা যখন এই পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে না, তখন পাত্রটা কিছু বুঝতে পারবে না, বলবে কে দিলি যে আমাকে, আমি তো কিছু বুঝতেই পারলাম না। চিমটি দিলি কি, বুঝতে পারলো না। আরেকটা যখন অণু একে ধাক্কা দেবে, তাও বুঝতে পারবে না, বলবে কে আমাকে ধাক্কা দিলি রে, আমি তো কোনো বুঝতে পারলাম না। তাহলে এই একটা জায়গা জুড়ে এই সিস্টেমটাকে নিতে হবে। মানে এই যে একটা পাত্র যদি থাকে, এটাকে আমি বড় করে যদি একটু ড্র করি, ঠিক, একটা যদি বড় করে ড্র করি, তাহলে এটা হচ্ছে পাত্র, আর এর মধ্যে কি আছে, গ্যাসের অণু রয়েছে এরকম ছোট ছোট। তাহলে একটা অণু ধরে নাও এখানে ধাক্কা দিলে ছোট মোটো, তাহলে পাত্র কিছু বুঝতে পারবে না। এর বেগের পরিবর্তন হচ্ছে, মানে কি, ও দৌড়াচ্ছে স্পিডে, অনেক স্পিডে, এদিকের দেওয়ালটায় ধাক্কা লাগছে, এদিকের দেওয়ালে ধাক্কা লাগছে, এদিকের দেওয়ালে ধাক্কা লাগছে, এদিকের দেওয়ালে ধাক্কা লাগছে। ঠিক আছে? তাহলে এই যে পাত্রের দেওয়ালে একটা ছোট কোণা যখন ধাক্কা লাগবে না, বা একটা ছোট কোণার বেগের পরিবর্তন হবে না, তখন এই কোনো বুঝতে পারবে না কে, দেওয়াল। কিন্তু যদি আমরা বলি, ভাই এই যে জায়গাটার মধ্যে যতগুলোই কোণা ধাক্কা মারবে, সেই সময় কিছু বুঝতে পারবে। নাহলে তুমি যদি একটা অল্প কোণার মধ্যে কোণার কথা বলো না, তাহলে দেওয়াল কিছু বুঝতে পারবে না। কিন্তু একটা জায়গা জুড়ে, একটা এরিয়া জুড়ে, একটা জায়গা জুড়ে, একটা এরিয়া জুড়ে যদি ধাক্কা মারছে, তাহলে সে বুঝতে পারবে। কে বুঝতে পারবে, দেওয়াল। ঠিক আছে? তাহলে এই জায়গাটাকে কি বলবো, এরিয়া, বা বা আমরা কি বলবো, এরিয়াই বলবো। ঠিক আছে, এখন এরিয়া লিখছি, বা একক ক্ষেত্রফল, ক্ষেত্রফল লিখছি। ঠিক আছে? তাহলে অণুগুলো একটা ক্ষেত্রফল, কারণ যদি একটা, আমার এই ঘরটার মধ্যে ধরে নাও একটা অণু রয়েছে, গ্যাস রয়েছে, একটা ছোট্ট গ্যাস যদি দেওয়ালটা একটা চিমটি মেরি না, তাহলে দেওয়াল কিছু বুঝতে পারবে না। কিন্তু এতগুলো চিমটি যদি একসাথে একটা দেওয়ালের উপর, একটা এরকম গোল একটা জিনিসের উপর, একটা এরিয়া বা একটা ক্ষেত্রফলের উপর যদি এতগুলো চিমটি পড়ে না, তখন দেওয়াল কিছু বুঝতে পারবে, হ্যাঁ কিছু আমার ফিল হলো। তাহলে সেটাকে বলে ক্ষেত্রফল। ঠিক আছে, মনে রাখবে।
তাহলে আমরা একটা জিনিস দেখলাম, বেগের পরিবর্তন করব মানে ওর স্পিড বাড়ছে। কার স্পিড বাড়ছে? সেই অণুগুলোর। কোন ভাই? গ্যাসীয় পদার্থ। আরেকবার আমি সামারাইজ করি, তাহলে দেখি গ্যাস আছে গ্যাসীয় পদার্থ, তাহলে আমরা দেখলাম পদার্থ ক রকমের, পদার্থ তিন রকমের। একটাকে নাম কি হচ্ছে কঠিন, আরেকটার নাম কি হচ্ছে তরল, আরেকটার কি নাম গ্যাসীয়। ওকে, একটার কি নাম গ্যাসীয়। ওকে, একটার কি নাম, কি নাম একটার? গ্যাসীয়। গ্যাসীয়। ভেরি গুড। তোমরা সবাই শুনো, তোমরা যারা যারা এখানে শুনছো ভালো করে শুনো এবং সবাই নোট ডাউন করে নাও। একটার নাম হচ্ছে গ্যাসীয়। তাহলে গ্যাসীয় পদার্থর যে অণুগুলো রয়েছে ওরা কাছে কাছে রয়েছে না দূরে দূরে? কাছে কাছে না দূরে দূরে? দূরে দূরে। ভেরি গুড। এদের মধ্যে যে অণুগুলো রয়েছে সেগুলো দূরে দূরে রয়েছে। দূরে দূরে রয়েছে তাহলে এরা দূরে দূরে রয়েছে, তাই এদের নাম গ্যাসীয় পদার্থ। যদি এরা দূরে দূরে থাকে তাহলে এরা দৌড়তে পারবে কি পারবে না? পারবে, দৌড়তে পারবে। ভেরি গুড, বলে বলে যাবে। এরা দৌড়তে পারবে, বেশি এদের স্পিড আছে। এই যে দৌড়তে পারবে সেটাকে কি বলবো আমরা? দৌড়তে পারবে সেটাকে পারবে বলবো না, আবার বলবো আমরা বেগের পরিবর্তন বা ভর বেগের পরিবর্তন। বেগ মানে দৌড়তে পারছে, পরিবর্তন। ঠিক আছে, যত সময়ের সাথে সাথে পরিবর্তন হবে সেটাকে কি বলবো? ভর বেগের পরিবর্তনের হার। কি বলবো? ভরবেগের পরিবর্তনের হার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই ভরবেগের পরিবর্তনের হারকেই কি বলা হয়? বল। কি বলা হয়? বল। মানে যদি একটা গ্যাস, ঠিক আছে, একটা গ্যাস, ওকে, গ্যাসের অণু আছে, এই যে গ্যাসের অণুগুলো যদি একটা অণু এই দেওয়ালের উপর যদি বল প্রয়োগ করে, বেগের পরিবর্তন মানে বল, আমার বল ফিল হচ্ছে। যদি একটা কেউ দৌড়ে চলে যায়, ঠিক আছে, ওই দেওয়ালটাতে ধাক্কা মারে, ঠিক আছে, বা এরকম করে, ঠিক আছে, তাহলে কি হলো? বল প্রয়োগ হলো। বল, দেখো বল প্রয়োগ হলো। বেগের পরিবর্তনের হারকেই তো আমরা বল বলি। ভরবেগের পরিবর্তনের হারকেই বল বলি, মানে বল প্রয়োগ হচ্ছে। বল, বল প্রয়োগ হচ্ছে। একদম দৌড়ে দেওয়ালটাকে ধাক্কা দিল, বল প্রয়োগ। না, কেউ আমাকে বল দিল, অনেক জোরে বল দিল, তাহলে সেটাকে কি বলবো? বল। ঠিক, ঠিক। কিন্তু একটা যদি ছোট চিমটি যদি দেওয়ালটায় ধাক্কা দেয় তাহলে দেওয়াল কি বুঝতে পারবে? না। আরেকটা চিমটি যদি দেওয়ালটায় ওই সেম দেওয়ালটা ধাক্কা দেয় বুঝতে পারবে না। কিন্তু যদি আমি একটা জায়গা জুড়ে নিয়ে বলি এই জায়গাটার উপর একটা চিমটি ধাক্কা মারবে কিনা, এবার অনেকগুলো চিমটি মানে অণু এর উপর ধাক্কা মারবে এদিক থেকে এদিক থেকে, তাহলে এইটাকে বলবো ক্ষেত্রফল। তখন দেওয়াল বুঝতে পারবে না কেউ আমাকে মারছে। ঠিক আছে, তাহলে এই যে একক ক্ষেত্রফলে আমরা যে এর এর সংজ্ঞাটা এইখান থেকে বের করেছি। একক ক্ষেত্রফলে যে ভরবেগের পরিবর্তন হয়, ভরবেগের পরিবর্তনের হার হয়, মানে যত স্পিডে ভর বেগ বেগ বাড়ছে কমছে, বেগ বাড়ছে কমছে, স্পিড বাড়ছে কমছে, দৌড়াচ্ছে কমছে, ঠিক আছে, বা বেগের পরিবর্তন হার, বা বেগের পরিবর্তন হার মানে দেওয়ালটা বল, বুঝতে পারছে, বল, বা একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ হয় তাকে কি বলবো? ওই দেওয়ালটার চাপ, তাকে চাপ বলবো। মানে দেওয়ালটা চাপ প্রয়োগ করছে। একটা অণু আছে না, অণু, সে অণুটা দেওয়ালটার কাছে যাচ্ছে, ধাম ধুম আসছে, দাম ধুম দৌড়ে দিয়ে যাচ্ছে, দৌড়ে নিয়ে আসছে। বেগের পরিবর্তন হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে, দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, সময় নিচ্ছে, হার মানে সময়, হার মানে সময়। একটা অণু আছে সেটা দৌড়চ্ছে আসছে, দৌড়চ্ছে আসছে, এই দেওয়াল এই দেওয়াল এই দেওয়াল, দেওয়াল কিছু বুঝতে পারলো না। অনেকগুলো অণু একসাথে একটা জায়গা জুড়ে দেওয়ালে ধুম করে মেরে দিল। তখন বলছে না, কেউ তোরা বল প্রয়োগ করেছিস, তাহলে আমি এখন চাপ ফিল করছি। তাহলে সেটা কি বল? আমার উপর যদি এই মাথাটার উপর কেউ যদি একটা এরকম ডাস্টার বোর্ড এরকম বল প্রয়োগ করে, তাহলে আমার মাথাটা একটা চাপ ফিল প্রয়োগ করবে না, প্রেসার ফিল করবে। যেমন একটা আঙ্গুল যদি আমার এই মাথাটার উপর এরকমই ভাবে চিপে থাকে, বল প্রয়োগ করে, বল প্রয়োগ করছে, তাহলে আমার মাথাটা চাপ ফিল করবে, বলবে না কেউ তো চাপ দিচ্ছে, আমার চাপ ফিল করবে, না কেউ আমাকে চাপ দিচ্ছে, তাহলে সেটাকে বলবো চাপ। ওকে, সেটাকে বলবো চাপ। এবারে একটা প্রশ্ন হচ্ছে, যদি এই আঙ্গুলটার এরিয়াটা কমে যায়, ধরে নাও এই এরিয়াটায় যখন আমি এই যে আমার গালটাকে ছুটছি বা এই মাথাটাকে ছুটছি না, অতটা আমি চাপ বুঝতে পারছি না। কিন্তু যখন আমি এরিয়াটা কমিয়ে দিলাম, তখন বাপরে বাপ অনেক জোরসে লাগছে, অনেক জোরে লাগছে, মানে চাপটা বেড়ে গেল। তাহলে
মনে রাখবে এই যে চাপটা আছে না, চাপ, চাপ মানে হচ্ছে একজনে বল প্রয়োগ করছে, বারবার দেওয়ালটায় ধাক্কা মারছে দুম দুম, ঠিক আছে, সেটাকে চাপ বলবো। ঠিক আছে, কি বলবো, সেটাকে চাপ। মনে রাখো, চাপ মানে হচ্ছে কোনো একটা বল আছে, দুম 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 প্রয়োগ করছে, এদিকে যাচ্ছে দুম করে, এদিকে যাচ্ছে, সেটাকে বল কোথায়, দেওয়ালে। কিন্তু দেওয়ালের কোন জায়গাটায়, একটা ক্ষেত্রফল নিয়ে, একটা ক্ষেত্রফল নিয়ে। স্যার বলটাকে উপরে কেন লিখলেন, ক্ষেত্রফলটাকে নিচে কেন লিখলেন? কারণ দেখো বলটা কোনোদিন চেঞ্জ হবে না, আমার যে বলটা থাকবে না সেটা ওই চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ যেটা হবে সেটা ক্ষেত্রফলটা চেঞ্জ হবে, মানে জায়গাটা। ঠিক আছে, তাহলে সেটাকে বলবো চাপ। চাপ মানে কি হচ্ছে, একটা গ্যাসীয় পদার্থ ছিল, একটা তরল পদার্থ ছিল, একটা কঠিন পদার্থ ছিল। গ্যাসীয় পদার্থের অণুগুলো কি আছে, দূরে দূরে আছে, দূরে দূরে আছে। ঠিক আছে, তাহলে দূরে দূরে থাকলে তাদের কি হচ্ছে, ভরবেগের পরিবর্তন। ভরবেগের মানে ওরা দৌড়াতে পারছে স্পিডে, এবং সময়ের সময়ের বেশি দৌড়াতে পারছে, সেটাকে কি বলবো, ভরবেগের পরিবর্তনের হার। এবং আমরা জানি যদি কোনো একটা দেওয়ালের উপর ভরবেগের পরিবর্তন হচ্ছে, মানে সময় সময় দৌড়াচ্ছে, তাহলে সেটাকে কি বলবো, বল। তাহলে যদি ধাক্কা দিচ্ছে এই দেওয়ালটার উপর দুম দাম দুম দাম, তাহলে সেটাকে কি বলবো, বল প্রয়োগ করছে কেউ দেওয়ালটার উপর। কিন্তু একটা ছোট জায়গার উপর কোনোদিন বল প্রয়োগ করতে পারে না, ওই জন্য একটা একক ক্ষেত্রফল, মানে একটা জায়গা জুড়ে আমরা বল প্রয়োগ করব। তাহলে যখন জায়গা জুড়ে বল প্রয়োগ করবো না, তখন সেই দেওয়ালটা একটা চাপ মনে করবো, তাহলে সেটাকে চাপ বলবো। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হয় তাকে বলে চাপ। তাহলে আমরা যে জিনিসগুলো পড়লাম, সেটা পড়লাম, একটা অণু পড়লাম, অণুর বেগ পড়লাম, আর ভর পড়লাম, অণুর ভরবেগ পড়লাম, আয়তন পড়লাম। ঠিক আছে, এরপর, ঠিক আছে, আয়তন পড়ার পর ক্ষেত্রফল পড়লাম, বল পড়লাম, ওকে, আর চাপও পড়লাম। ঠিক আছে, চাপ। এরপর আমরা যে টপিকগুলো স্টার্ট করবো, দেখো ত্বরণও পড়িয়ে দিয়েছি। ত্বরণ, সেটাকে কি বলে, ত্বরণ, ত্বরণও পড়লাম। ঠিক আছে, ঘনত্ব, তাহলে আমাদের যে টপিকটা বাকি রয়েছে সেটা হচ্ছে একটা ঘনত্ব, সেটা আমরা চাপটাকে আরো ডিটেলস ভাবে পড়বো। ঠিক আছে, এর একক পড়বো। ঠিক আছে, আর এর মাপার যন্ত্র, কোন যন্ত্রের সাহায্যে মাপায়, এবং বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়বো। ঠিক আছে, তাহলে আমরা অণু কমপ্লিট করলাম, অণুর বেগ, ভরবেগ, আয়তন, ঘনত্ব বাকি আছে, ত্বরণ পড়লাম এবং বল পড়লাম। তাহলে এখানে একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ঘনত্ব। তারপর চাপ। চাপ তো আমরা কোথা থেকে এলো চাপ, চাপ জিনিসটা কি, তাহলে সিধি সিধি ভাষায়, একদম সিধা ভাষায় বলে দিই, চাপ মানে কেউ আমার উপর এরকম বল প্রয়োগ করেছে এরকম, তখন আমি চাপ বুঝতে পারছি, মাথায় টেনশন বুঝতে পারছি। আর এই বেগটা কখন আসবে জানো, কেউ বল কখন প্রয়োগ করবে জানো, দেখো বেগ মানে হচ্ছে বেগের পরিবর্তন, মানে এই আমার হাতটা আছে না, এই হাতটা ওর উপর এরকম ঠেলিয়ে রেখেছে, মানে বারবার বাড়ছে বাড়ছে, বা কমছে কমছে, বা বাড়ছে বাড়ছে, তখন আমি চাপ বুঝতে পারবো। দেখো এরকম আছে, কোনো চাপ বুঝতে পারবো না, কিন্তু আমার বেগ পরিবর্তন হচ্ছে। দেখো আগের দিকে বেগটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বেগটা কি হচ্ছে, এই যে বেগ, বেগ মানে স্পিড বা চলছে, ঠিক আছে, দৌড়াতে, দেখো পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর এই যে পরিবর্তন হলো একটা টাইম, আমার এই একটা একটা জায়গা জুড়ে, একটা এরিয়া জুড়ে, একটা ক্ষেত্রফল জুড়ে, তখন আমি একটা চাপ বুঝতে পারছি। তাহলে যদি বেগের পরিবর্তন হয় সেটাকে কি বলবো, বল। আর এই বলটা যদি আমার একটা জায়গা জুড়ে সবসময় পড়তে আছে, তাহলে সেটাকে কি বলবো, চাপ। ঠিক আছে, কেউ যদি ভালো একটু ভিডিওটি, কারো যদি হেল্পফুল লেগে থাকে, তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাসার স্টাডি বেঙ্গলি। এবং তোমরা সবাই আমাকে যদি তোমার যত যত সমস্ত বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করতে পারো, এবং আমার যদি কোনো কোয়ারি রয়েছে চাপ সম্বন্ধে, কোনো কিছু ডিটেলস আরও জানার থাকে, ঠিক আছে, তাহলে আমার যে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো, বা আবার টেলিগ্রাম চলে গিয়ে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তাহলে এরপর আমরা যে জিনিসগুলো, সেটা হচ্ছে চাপটাকে আরো ডিটেলস ভাবে অ্যানালাইজ করব। চাপটাকে কি করব, আরো ডিটেলস ভাবে অ্যানালাইজ করব। চাপটাকে কি করব, আরো ডিটেলস ভাবে অ্যানালাইজ করব। ঠিক আছে।